নমস্কার, সবাই কেমন আছেন? শুরু করছি পদ্মজ উপন্যাসের ষষ্ঠ পর্ব। লিখেছেন ইলমা বেহরজ, আর কণ্ঠে আমি সুমনা। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেয়, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন, আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে। দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর এদিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না। সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের চোখ মুখে ছায়া নেমে আসে। সে অপমান বোধ করল। আমতা আমতা করে বলল, ইয়ে, আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করল। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতার চোখ বুজে জীবনের হিসাব কষেন। এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। পূর্ণার চেয়ে পদ্মজা বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনের ছিদ্র আরও দুটো করেছে। লিকর শাকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে। পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা, তেল দিয়ে দাও না। সোনা বোন, একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন সাহার হাসি, কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছা হচ্ছে। এই আপা, পরে তো দেখতে পারবা, দিয়ে দাও না। আরেকটু, শুটিং হচ্ছে, আরেকটু দাঁড়া। পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছার সঙ্গী, সব গোপন কথা সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়ে বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে, বা হয়তো না। পদ্মজা মিঠিমিঠি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, এখন তার ভালো লাগছে না এইসব দেখতে। চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল, আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার, বা আরো ভয়ঙ্কর অনুভূতি। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখল। তিনটা ছিদ্র দেখেন। এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো। হেমলতার রাগ হলো না। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নাই। আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে না দিয়ে প্রেমাকে রেখে জিজ্ঞাসা করলেন, প্রেমা, তোর আব্বা কই? উঠানে, গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন। তখন মুর্শেদ আসলেন। কি হয়েছে, ডাক ক্যারে? লাহারি ঘরে একটা জানলা করে দাও, মেয়েদের চৌকির পাশে। কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্যে? আমি চাইছি তাই, না পারলে বলো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কন সারো, তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো ক্যারে? তোমার তো আমারে পছন্দ না, তোমার পছন্দ বিলাই চোখা বেডার সেরারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগ ধরলেই লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতা জানলা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুব খুশি। হেমলতা ছোট পর্দা টাঙিয়ে দেন। রুম থেকে বাহিরে দেখা যায়, কিন্তু জানলার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তেই শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলার সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল,
আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ হয় না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মাই সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলেছে? বোকা, ওসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা। এমন মা আর একটাও নেই। হেমলতার কানে প্রত্যেকটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যিই সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানলার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুলহাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকের সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে, মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দরী মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গমগম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বুঝবে? ও খালি ফর্সা কালোর তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মন দিয়ে দেখলে বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী। তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এতদিন থাকা সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দরী মানুষ হতে পারে না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার ওপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা বলল, হতে পারে। কাল থেকে আমি আম্মাকে মন দিয়ে দেখব। আমিও। প্রেমা পূর্ণা দলে ঢুকল। হেমলতার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন। কতদিন লুকিয়ে কেঁদেছেন, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সে কপালে কখনোই জোটেনি। আর আজ এই বয়সে এসে শুনছেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করে দিয়েছিলেন ঘাড়ে, আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহ সৃষ্টি যেন অসুন্দর নয়। সবার মধ্যে সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে। শিশুদিরা চারিদিকে ছিচি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন। হুট করে কোপটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রে। লাহারি ঘরের ডান পাশে দুই জোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন। দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখেই আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়ে। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকালো। গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝানো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুই জোড়া পা যেন ছুটে পালাল। আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসল। রাত ওর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি।
মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছা করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল, সাথে সাথে ঘুমে হারালো। পদ্মজা অনেক ডাকলো, উঠলো না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উঠে গিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবু কোন ফেলে ঘুমালো? মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল। পূর্ণা নির্ঘাত মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। হেমলতা জানে পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন হয়ে আসছে, যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না। বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। কঞ্চির বাড়ি না খাওয়া অব্দি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না। এ যেন ছাড়ানোর মতো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মার খাওয়ার আগে ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে। সে নিষ্কক্ষ স্থির তাকিয়ে থেকে বড় ওই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল। পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল। তুই সর পদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে। পদ্মজা মায়ের ওপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন। প্যাচ করে আওয়াজ হয়। পদ্মজা ভয়ের চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধ হয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছে। সে চোখ খোলার আগেই দ্রুত উঠে বসলো। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়, এরপর চোখ খুলল। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো, পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট চিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা। সে তো প্রতিদিনই বলিস।